প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন একটা চ্যাপ্টার তড়িৎচুম্বকীয় আবেশ, এই চ্যাপ্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের বুঝে নিতে হবে চুম্বক আবেশ বিষয়টা কী এবং তারপরে ওর সাথে যুক্ত বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বুঝে নিই চুম্বক আবেশ ব্যাপারটা কী। তোমরা অলরেডি জেনেছো যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পদার্থকে রাখলে, মেনলি অয়স্চুম্বক পদার্থ, সে কিন্তু আবিষ্ট হয় এবং তার মধ্যে কিছু আবেশ রেখা সৃষ্টি হয়। এটা তোমরা আগের চ্যাপ্টারেই শিখেছ। এবার ওই যে পদার্থটাকে ধরো চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের বলরেখা আঁকলাম এগুলোকে, তার মধ্যে যেই পদার্থটাকে রাখলাম, অয়স্চুম্বক পদার্থ হলে কী দেখেছি, বেশিরভাগ বলরেখা কিন্তু বেঁকে গিয়ে এর ভিতর দিয়ে যায়, ফলে কি ভিতর দিয়ে বলরেখার সংখ্যা ঘনত্বটা বেড়ে যায়। তো এগুলোকে কী বলে, আবেশ রেখা। তা এই পদার্থটার ভিতরে কোনো একটা বিন্দুতে চুম্বক আবেশ আমরা কি করে পাবো না, তার চারিদিকে একটা একক আয়তন নাও, একক আয়তন নয়, একক ক্ষেত্রফল নাও, তার মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা আবেশ রেখা গেল, তাহলে এই ক্ষেত্রফলটার ভিতর দিয়ে লম্বভাবে যে কটা আবেশ রেখা গেল, সেটাই হচ্ছে এই বিন্দুতে চুম্বক আবেশের মান। এটাকে আমরা বি ভেক্টর দিয়ে প্রকাশ করি। তাহলে বুঝতেই পারছো, অলরেডি চৌম্বক ক্ষেত্র সম্পর্কে জেনেছি, সেটাকেও বি ভেক্টরই বলছিলাম। এটা আর এটা আসলে অভিন্ন। আমরা দেখেছি শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্রর মান যা হয়, এটা অয়স্চুম্বক পদার্থ চলে আসলে ভিতরে কী হয়, বেশি হয়। তা সেই হিসাবে এখানে পদার্থের উপর ডিপেন্ড করবে যে সেখানে মানটা বেশি না কম। তা এখানে নতুন একটা নাম শিখলাম বিয়ের, সেটা হচ্ছে চৌম্বক আবেশ। তো ব্যাপারটা কি না, ওই পদার্থের ভিতরে একটা বিন্দু নিলাম, সেখানে চৌম্বক আবেশ মাপতে চাইছি, তাহলে সেই বিন্দুর চারিদিকে নিলাম একটা একক ক্ষেত্রফল। মাথায় রাখতে হবে একক ক্ষেত্রফল। তার মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা গেল, সেটাই হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক আবেশ মানে বি ভেক্টরের মান। এবার চলে আসি চৌম্বক প্রবাহ। ইংলিশ টার্মটা বললে হয়তো কারোর সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটাকে প্রবাহের সমতুল্য ভাবা হয়, মানে এই বলরেখাগুলো যেন প্রবাহিত হয়ে এগোচ্ছে একদিকে জলস্রোতের মতো। তড়িৎ ফ্লাক্স সম্পর্কে আমাদের জানা আছে, ম্যাগনেটিক ফ্লাক্সটার রাশিমালাগুলো সেই রকমই হবে, একদমই কাছাকাছি। তাহলে চৌম্বক প্রবাহের বেলায় কী হলো, ওখানে তো একক ক্ষেত্রফল ছিল, এখানে ধরো যে কোনো ক্ষেত্রফল, তার ভিতর দিয়ে লম্বভাবে যে কটা আবেশ রেখা অতিক্রম করেছে, সেই সংখ্যাটাই হলো এই ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দেখো, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা গেল, সেটাই হচ্ছে বি। তাহলে এখানে যদি এস ক্ষেত্রফল হয়, তার মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা যাবে, তার মান কত হবে। একক ক্ষেত্রফলের জন্য যদি বি হয়, তাহলে এস ক্ষেত্রফলের জন্য বি ইন্টু এস। তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু আমরা কি বলি, বি ইন্টু এস, মানে চৌম্বক আবেশ ইন্টু ক্ষেত্রফল। তবে মাথায় রাখতে হবে, এরকম হতেই পারে যে ক্ষেত্রফল ভেক্টরের দিকের সঙ্গে বলরেখাগুলো সার্টেন একটা অ্যাঙ্গেলে গেল, ধরো থিটা অ্যাঙ্গেলে গেল, তখন গিয়ে ফ্লাক্স ফাই সমান কী হবে, বি এস কস থিটা, বা বলতে পারি বি ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে এটাই জেনারেল ফর্মুলা চৌম্বক ফ্লাক্সের, বি ভেক্টর ডট এস ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মাথায় রাখতে হবে, এই যে কোণ থিটা, এই থিটাটা কিন্তু তল ভেক্টরের সাথে কোণ, মানে তল ভেক্টরের দিকটা, এটা যদি তল হয়, এই যে তল, তাহলে তল ভেক্টরের দিকটা কোন দিক, তলের লম্ব দিক, তার সাথে বলরেখাগুলোর বা চৌম্বক ক্ষেত্রের কোণ, সেইটা এখানে কিন্তু থিটা। এটা মাথায় রেখো। তাহলে ফাই সমান বিএস কস থিটা সমান আমরা কি লিখতে পাচ্ছি, বি ডট এস। তাহলে আমরা চৌম্বক আবেশ বুঝে গেলাম, চৌম্বক প্রবাহ বুঝে গেলাম, ম্যাগনেটিক ফ্লাক্স। এবার চলে আসি এই বিষয়ক বিজ্ঞানী ফ্যারাডের যে সূত্রগুলো দিয়েছেন সেই সূত্রতে। তো ফ্যারাডে এই সূত্রগুলো দেওয়ার পরে প্র্যাকটিক্যালি দেখান যে কি হচ্ছে,
সে কী হচ্ছেতে আসার আগে আমি আগে ফ্যারাডের সূত্র দুটো দেখে নিই। সেটা কি, ধরো একটা কুণ্ডলী আছে, এইরকম একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে ফ্লাক্স জড়িত আছে, নিশ্চয়ই আশেপাশে চৌম্বক ক্ষেত্র আছে, সেই জন্য এখান দিয়ে বলরেখা গেছে। তাহলে এই যে এই কুণ্ডলীর ভিতরে যে তল, তার ভিতর দিকে কি বলরেখা পাস করেছে। এই কুণ্ডলীটা কিন্তু পরিবাহী পদার্থ নির্মিত। তাহলে এই কুণ্ডলীর সঙ্গে কী জড়িত আছে? ফ্লাক্স। তবে ফ্লাক্স যদি পরিবর্তন হয়, কী করে ফ্লাক্স পরিবর্তন হতে পারে? কুণ্ডলীটা মুভ করলে ফ্লাক্স পরিবর্তন হতে পারে। এই কুণ্ডলী, বারবার বলছি, এটা কিন্তু পরিবাহী পদার্থ দিয়ে নির্মিত কুণ্ডলী, কোনো কল্পিত পথ নয় এটা। তার ক্ষেত্রফলের ভিতর দিয়ে কী গেছে? এই বলরেখাগুলো গেছে। তাহলে ফ্লাক্স জড়িত আছে কুণ্ডলীর সঙ্গে, কুণ্ডলীর তলের সঙ্গে। সেই জড়িত ফ্লাক্স যদি পরিবর্তনশীল হয়, কুণ্ডলী মুভ করলে পাল্টাতে পারে। যে কারণে চৌম্বক ক্ষেত্র, সেই কারণটার জন্য চৌম্বক ক্ষেত্রের মান শক্তিশালী হতে পারে, দুর্বল হতে পারে, বিভিন্ন কারণে ফ্লাক্সটা পাল্টাতে পারে। যদি ফ্লাক্স সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে শুরু করে, তাহলে কুণ্ডলীতে দেখা যাবে তড়িৎচালক বলের আবেশ হচ্ছে। এবং কুণ্ডলীটা যদি ক্লোজ লুপ তৈরি করে থাকে, বদ্ধ পথ হয়, তাহলে কিন্তু কোনো একদিকে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। এটা ডিপেন্ড করবে যে ফ্লাক্সের পরিবর্তনটা কেমন, তার উপরে, যে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে হচ্ছে, কিন্তু কোনো একদিকে তড়িৎ প্রবাহ অবশ্যই শুরু হবে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, 1 নম্বর সূত্রে আমরা কি দেখলাম? হবে। আমি তো সংক্ষেপে মনে রাখার জন্য এটাই বলি, হবে। কি হবে? কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ফাইটা যদি পরিবর্তনশীল হয়, তাহলে কুণ্ডলীতে তড়িৎচালক বলের আবেশ হবে। ধরো তড়িৎচালক বলের আবেশ হবে। আর যদি কুণ্ডলীটা বদ্ধ লুপ তৈরি করে থাকে, তাহলে অবশ্যই সেখানে তড়িৎ প্রবাহ হবে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রে তিনি বলেছেন হবে। সেকেন্ড সূত্রে বলেছেন কত হবে। সেটা আবার কেমন? তিনি বললেন এই আবিষ্ট তড়িৎচালক বল ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হয়। ডিটি সময়ে ডিফাই পরিমাণ ফ্লাক্স পাল্টেছে ধরো, তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার কত? ডিফাই ডিটি। আবিষ্ট তড়িৎচালক বল তার সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। তাহলে একটা দারুণ সূত্র দিলেন, ই ভ্যারিজিয়াস ডিফাই ডিটি। তাহলে প্রথম সূত্রে বললেন হবে, দ্বিতীয় সূত্রে বললেন কত হবে। এবার যে মানে তড়িৎচালক বল পেয়ে যাচ্ছ, তুমি যদি লুপের রেজিস্ট্যান্স জানো, তাহলে নিশ্চয়ই কারেন্টও পেয়ে যাবে ওই ওহমের সূত্র থেকে। ভি সমান আই আর, ভি এর বদলে আই তো আই, আরের জায়গায় এই লুপের যে রেজিস্ট্যান্স সেটা লিখতে হবে। এই বিষয়ক আরেকটা সূত্র আছে, লেঞ্জের সূত্র। তিনি কিন্তু এই ডিরেকশনের ব্যাপারটা খুব সুন্দর করে বর্ণনা করলেন, যে এই তড়িৎচালক বলের, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা কোন দিকে হবে। আমি তো ওই চলতি কথা অনুসারে এই লেঞ্জের সূত্রটাকে আমি বলি যে পাতে খায় সেই পাতি ফুটো করে। ব্যাপারটা কেমন? তিনি বললেন আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা এমন হবে যে সে যে কারণে সৃষ্টি হয়েছে তার, সেই কারণটাকেই সে বাধা দেবে। তার মানে এই লেঞ্জের সূত্রে গ্রহণ করলে আমাদের এতে আপগ্রেডেশনটা কি হচ্ছে না, সমানুপাত মাইনাস ডিফাই ডিটি আসছে। এবং পরে দেখা যাবে সমানুপাতিক ধ্রুবকটা 1, এবং আলটিমেটলি আমরা কি লিখতে পারবো? সমান মাইনাস ডিফাই ডিটি। ধ্রুবকটার ভ্যালু কত? এখানে 1। তাহলে এটাই মাথায় রেখো, সমান মাইনাস ডিফাই ডিটি। তাহলে মাইনাস চিহ্নটা কখন দিচ্ছি? লেঞ্জের সূত্র জানার পরে, যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। যেমন আমি একটা এক্সাম্পলে আসছি। ধরো এখানে একটা লুপ আছে, একদম ক্লোজ লুপই ধরছি, পরিবাহী পদার্থ নির্মিত। তা এই ক্লোজ লুপের অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেট আছে, ধরো দণ্ডচুম্বক। এটা এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল ধরছি। এই ম্যাগনেটটাকে আমি এদিকে নিয়ে আসছি ক্লোজ লুপটার দিকে। তাহলে কি হবে? ক্লোজ লুপে তড়িৎচালক বলের আবেশ হবে। ক্লোজ লুপ যেহেতু, তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তা তড়িৎ প্রবাহের অভিমুখটা কী হবে? বলছে অভিমুখটা এমন হবে যে কারণে সৃষ্ট হয়েছে তার কারণটাকে বাধা দেবে। কারণটা কি? ম্যাগনেটটা এদিকে আসছে। তাহলে ম্যাগনেটটাকে বাধা দেবে কী করে? বিকর্ষণ করবে। তাহলে এই লুপে তড়িৎ প্রবাহ হলে পারে লুপের আচরণ আবার তড়িৎ দ্বিমেরুর মতো হয়, তোমরা আগেই জানো। তাহলে এই লুপটার ডান দিকে যদি নর্থ পোল ক্রিয়েট হয় আর বাঁ দিকে যদি সাউথ পোল ক্রিয়েট হয়, তাহলে কিন্তু এই নর্থ পোলকে বিকর্ষণের মাধ্যমে ম্যাগনেটের গতিটা কী হবে? বাধাপ্রাপ্ত হবে। তাহলে কোন দিকে তড়িৎ প্রবাহিত হলে নর্থ পোল হবে? তোমরা জানো, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে
এই ম্যাগনেটটাকে যেই কাছে আনবো, লুপে ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহ শুরু হবে, তার দরুন এদিকে তৈরি হবে নর্থ পোল এবং সে ম্যাগনেটের গতিটাকে বাধা দেবে। আবার যদি একইভাবে ম্যাগনেটটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, তখন আবার কারেন্টের ডিরেকশনটা উল্টে যাবে, এখানে তৈরি হবে সাউথ পোল, আকর্ষণ করবে এবং ম্যাগনেটের গতিকে বাধা দেবে। মানে কাছে আসলেও বাধা দেবে, আবার দূরে গেলেও বাধা দেবে, বাধা তোমার দেবেই। এবং বুঝতেই পারছো তাহলে সূত্রটা কি দাঁড়ালো, যে যে কারণে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সে তার সৃষ্টির কারণটাকে কি করবে, বাধা দেবে। তাহলে এই প্রসঙ্গে একটা চুম্বকের অবাধ পতনটা আলোচনা করতে পারি। ধরো এরকম একটা সলিনয়েড বানানো আছে, অবশ্যই এদিকে দুই এন্ড যোগ করা আছে যাতে ক্লোজ লুপ তৈরি হয়। এবার এই আমার সলিনয়েডের অ্যাক্সিস, এই অ্যাক্সিস দিয়ে ধরো একটা ম্যাগনেটকে আমি উপর থেকে নিচে ফেলছি, একটা ম্যাগনেটকে। তাহলে কি হবে, ম্যাগনেট যেই ধরো নর্থ পোলটা নিচে রাখলাম, সাউথ পোল উপরে লিখলাম, ম্যাগনেট যে নিচে পড়তে শুরু করবে সঙ্গে সঙ্গে এই কুণ্ডলিটা তো বদ্ধ কুণ্ডলী, তাহলে তড়িৎচালক বলের আবেশ হবে এবং অভিমুখটা এমন হবে যে সে তার সৃষ্টির কারণ অর্থাৎ ম্যাগনেটের গতিটাকে বাধা দেবে। তাহলে নর্মালি একটা ম্যাগনেট যদি পড়ে বা যে কোনো বস্তু যদি নিচে পড়ে কত ধরনের পড়ার কথা, জি ধরনের পড়ার কথা, কিন্তু যেই এর ভিতর দিয়ে পড়বে তখন ত্বরণটা কিন্তু অবশ্যই লেস দ্যান জি হবে, কারণ গতির বিরুদ্ধে একটা বাধা আসবে। তাহলে ম্যাগনেটটা কি স্লোলি নিচে পড়বে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি দুটো কুণ্ডলী, একটা ধরো প্রাথমিক কুণ্ডলী আর একটা গৌণ কুণ্ডলী। তাহলে আমি যদি এরকম একটা প্রাথমিক কুণ্ডলী থাকে এবং সেটা যদি আমি যুক্ত করি একটা এসি সোর্সের সঙ্গে, এরকম সিম্বল হচ্ছে এরকম গোলের মাঝে উল্টানো এস, এসি সোর্সের সিম্বল পাশে বড় করে আঁকছি, গোলের মাঝে উল্টানো এস ছোট্ট করে এখানে আঁকা আছে। তাহলে কি হবে, এখানে তড়িৎ প্রবাহের ডিরেকশন অলওয়েজ পাল্টাবে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর। এর পাশে ধরো একটা সেকেন্ডারি কুণ্ডলী আছে, জাস্ট ধরো সার্কিটের সঙ্গে যুক্ত রেজিস্ট্যান্স আছে, আর কিচ্ছু নেই, কোনো সোর্স নেই এখানে। নর্মালি এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু দুটো কুণ্ডলীকে পাশাপাশি রাখলে কি হবে, এই কুণ্ডলীতে যেই পরিবর্তনশীল প্রবাহ সঙ্গে সঙ্গে এর আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা কী হবে, পরিবর্তনশীল হবে। তার দরুন এই কুণ্ডলীর সঙ্গে যে জড়িত চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, সেটাও কী হবে, পরিবর্তনশীল হবে এবং তার ফলে এই কুণ্ডলীর মধ্যেও কিন্তু তড়িৎচালক বলের আবেশ হবে। তাহলে একটা কুণ্ডলীতে নিশ্চয়ই কারেন্ট যে ডিরেকশনে যাবে, অন্য কুণ্ডলীতে কারেন্ট নিশ্চয়ই তার উল্টো ডিরেকশনে যাবে। অবশ্যই ডিসি কারেন্ট গেলে হবে না, কারেন্টের ভ্যালু, ডিরেকশন এগুলো পাল্টালে তখন গিয়ে এই আবেশটা হবে, কারণ আমার এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে হবে, না হলে কিন্তু কখনোই এই ব্যাপারটা ঘটবে না। তাহলে ডিসির ক্ষেত্রে মানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে না। যখন কারেন্টের ডিরেকশন না পাল্টালেও ঘটবে যদি মানটা পরিবর্তনশীল হয়, অথবা মানটা কি থাকলেও ডিরেকশন পরিবর্তনশীল হচ্ছে, এরকম অনেক বা দুটোই পরিবর্তনশীল হচ্ছে, তখন গিয়ে এই ব্যাপারটা ঘটবে। এবং মাথায় রাখবে এটাই আসলে একটা ট্রান্সফরমারে হয়, পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফরমার সম্পর্কে আমরা জানবো, সেখানে এই ব্যাপারটাই ঘটে। দুটো কুণ্ডলী থাকে, প্রাথমিক কুণ্ডলী, ধরো এটা প্রাথমিক কুণ্ডলী আর এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো প্রাথমিক কুণ্ডলীতে যেই সোর্স যোগ করবে অবশ্যই এসি সোর্স, গৌণ কুণ্ডলীতে কিন্তু তড়িৎচালক বলে আবেশ হবে। আচ্ছা, এটা গেল। এইবার এই লেঞ্জের সূত্রের আর একটা দিক আছে, যে এটা থেকে শক্তির সংরক্ষণ সূত্র পাওয়া যায়, বা ভেবে নিতে পারি যে লেঞ্জের সূত্রটাই যেন শক্তি সংরক্ষণের আর একটা রূপ। কেমন? তা লেঞ্জের সূত্রে কি দেখলাম, লেঞ্জের সূত্রে দেখলাম এই লুপ ছিল, লুপের কাছে যেই ম্যাগনেটটাকে কাছে আনতে গেলাম তাও বাধা দিচ্ছে, আবার দূরে নিতে গেলেও বাধা দিচ্ছে, সর্বক্ষেত্রেই বাধা দিচ্ছে। তাহলে ম্যাগনেটটাকে লুপের কাছে যদি আনতে হয়, এই বাধা বলের বিরুদ্ধে তোমাকে কার্য করে আনতে হবে, বা দূরে নিয়ে যেতে চাইলেও এই বাধা বলের বিরুদ্ধে কার্য করে দূরে নিয়ে যেতে হবে। তাহলে সবসময় ম্যাগনেটটাকে গতিশীল করতে গেলে আমাকে কার্য করতে হচ্ছে। সেই কার্যটা যাচ্ছে কোথায়? কার্যটা কি হারিয়ে যাচ্ছে? মোটেও না। এই কার্যটাই আসলে এই লুপে তড়িৎচালক বল রূপে আবিষ্ট হচ্ছে, অর্থাৎ এখানে যান্ত্রিক কার্য করে আমি তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে বুঝতেই পারছো যে এটায় যেটুকুন যান্ত্রিক কার্য করবো নিশ্চয়ই সেইটুকুন শক্তি এখানে পাবো। তাহলে শক্তি সংরক্ষণ বজায় থাকলো। তাহলে লেঞ্জের সূত্র আসলে শক্তি সংরক্ষণেরই একটা বিকল্প রূপ। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একটু আগে আমরা একটা সূত্র শিখে ফেলেছি, এই যে বক্স করা আছে ই সমান মাইনাস ডিফাই ডিটি। এখান থেকে যে ফাইটা কি? চৌম্বক, ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ। তাহলে এখান থেকে ফাইয়ের এককটা একটু ভেবে নিই আমরা, বা এখান থেকেও ভাবতে পারি, আবার আমি এখান থেকেও ভাবতে পারি। এই যে
ফাই সমান কি বি ইন্টু এস। আচ্ছা, তাহলে বি এর একক কি? বি এর একক কি? বি হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। আগের চ্যাপ্টারে শিখেছিলাম, মনে আছে তো? চৌম্বক আবেশ, আগের চ্যাপ্টারে পড়েছিলাম চৌম্বক ক্ষেত্র, একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। আর এখন আমরা দেখতে পাচ্ছি ফাই, তাহলে ফাইয়ের এককটা কি হবে? ফাইয়ের একক তো বি এর একক মানে ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু ক্ষেত্রফলের একক মানে মিটার স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? ওয়েবার, শুধু ডাব্লু লিখে দিচ্ছি, ওয়েবার হচ্ছে ডাব্লু বি। তাহলে দারুণ একক পেয়ে গেলাম। চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার। আচ্ছা, আর একটা বিকল্প একক কিন্তু এখান থেকে বানানো যেতেই পারে। ই তড়িৎচালক বল। তড়িৎচালক বলের একক কি? ভোল্ট সমান কি হচ্ছে? ফ্লাক্সের একক। ফ্লাক্সের একক বাই কি? ফ্লাক্সের একক এভাবে লেখা যায় না, যদি আমি লিখছি বাই কি? ডিটি, সময়ের একক মানে সেকেন্ড। তাহলে ফ্লাক্সের ফাই এর একক সমান কি হয়ে গেল? একক সমান হলো ভোল্ট ইন্টু সেকেন্ড। ভোল্ট ইন্টু সেকেন্ড। তাহলে ওয়েবারও বলতে পারো, ভোল্ট ইন্টু সেকেন্ডও বলতে পারো। বিকল্প এককটা তাহলে আমরা শিখে গেলাম। তার সঙ্গে সঙ্গে মাত্রাটা বুঝে নিই এবার। মাত্রাটা কি? এখান থেকেই মাত্রা করছি, এই যে এখান থেকে। তাহলে অবশ্যই ফ্লাক্সের মাত্রা সমান কি না ই এর মাত্রা মানে তড়িৎচালক বলের মাত্রা ইন্টু টি এর মাত্রা, সময়ের মাত্রা। তড়িৎচালক বলের মাত্রা কি? বিভবের মাত্রা বা তড়িৎচালক বলের মাত্রা, কার্যের মাত্রা বা আধানের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বা আধানের মাত্রা কি? আইটি ইন্টু টাইমের মাত্রা কি? টি। তাহলে টি টি কেটে গেল, কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স। তাহলে আশা করি এই মাত্রার ব্যাপারটা তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইটুকুনি তোমরা বই থেকে ভালো করে পড়বে। বই আরও কিছু আছে, দেখা গেল ওয়েবার, তো তোমার এই যে ওয়েবার যেটা বললাম, ওয়েবার কোন ইউনিট? এসআই ইউনিট। সিজিএস ইউনিট কী হবে? সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল, এখানে লিখছি এম এক্স, ম্যাক্সওয়েল। ওয়েবার আর ম্যাক্সওয়েলের মধ্যে কিন্তু রিলেশন আছে, সেটা কি? সেটা আমি লিখছি এখানে, 1 ওয়েবার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। মাথায় রেখো। তাহলে এত দূর অবধি তোমরা সুন্দর করে পড়বে, ভালো করে মুখস্থ করে নেবে। এইটুকুন পড়লে তবে কার আমি পরের অংশে যেতে পারবো। তাহলে সবাই ভালো করে পড়ে নিও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টারটা আজকে শুরু হলো। তবে এই প্রসঙ্গে একটা গল্প না বললেই নয়, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডের যে গল্পটা, সেটা কি না, দেখো এই যে আবেশের ব্যাপারটা তিনি যখন আবিষ্কার করেন, তিনি তারপরে কি করলেন না, একটা কয়েল বানিয়ে তার মধ্যে দিয়ে ওই ম্যাগনেটটা পাস করিয়ে, মানে সোজা কথায় চৌম্বক ক্ষেত্রটাকে পরিবর্তন করে তিনি ম্যাগনেটিক যে ফ্লাক্স তার মধ্যে ওই কয়েলটার মধ্যে বা কয়েলটার সাথে যুক্ত হয়েছিল সেটাকে পরিবর্তন করান এবং দেখান যে ওই কয়েলে তড়িৎচালক বলের আবেশ হচ্ছে। এটা প্রদর্শিত হওয়ার পর যখন সাংবাদিকরা সব দেখলেন, তারা তাকে প্রশ্ন করলেন যে এটা দিয়ে কী হবে। তিনি কিন্তু মনে হয় ভিতরে স্তম্ভিতই হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে একটা শিশু আজকে জন্ম নিয়েছে, আপনি কি আজকে তার থেকে কি এক্সপেক্ট করতে পারেন? তো সত্যি কি হবে এর উত্তরটা কিন্তু অনেক বড়। আজকে আমাদের যে এই সভ্যতা চলছে তার পিছনে কিন্তু এই শক্তি, বা কোন শক্তি না, জীবাশ্ম শক্তি বলতে পারো, বা কিছু কিছু ক্ষেত্রে বায়ু শক্তি, জলশক্তি সাহায্যে আমরা কি উৎপন্ন করি? আমরা উৎপন্ন করি কিন্তু তড়িৎ। এই তড়িৎ উৎপন্ন করার কোনো একটা স্টেজে আমাদের টারবাইনের প্রয়োজনীয়তা হয়। তোমরা ছোটো ক্লাসেই পড়েছো। তা তিনি যেটা বানিয়েছিলেন আসলে সেটাই একটা টারবাইন বা একটা ডাইনামো তৈরি করার বেসিক। মানে তার আবিষ্কারের জন্যই কিন্তু ডায়নামোটা তৈরি হয়েছিল এবং তার ফলেই এত উন্নতি আমাদের সভ্যতার। আজকে আমরা তড়িৎ শক্তি ছাড়া সভ্যতাটাকে কি চালাতে পারবো? একেবারে অচল হয়ে যাবে। তা সত্যি সেদিন যে সাংবাদিক প্রশ্নটা করেছিলেন তার উত্তর আমরা এখন মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তিনি হয়তো আজকের দিনটা দেখলে সেই সময় প্রশ্ন করার সাহসটা পেতেন না। তাহলে এখানে চ্যাপ্টার শেষ হলো। ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।